তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষের সমাগমের আশা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামাত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতার অভিযোগ এনসিপির। ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘোচাতে চান সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ, পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকার ভারতীয় হাই কমিশনকে আবারও তলব। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। বাংলাদেশের হাই কমিশনকে পাল্টা তলব নয়াদিল্লির। এবং হাদি হত্যার আগে ব্যাংকে বিপুল অর্থ লেনদেন শুটার ফয়সালের। উৎসের খোঁজে সিআইডি। ৩০ কার্যদিবসে বিচারের দাবিতে শহীদি শপথ ইনকিলাব মঞ্চের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে এটা তো ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে এখানে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন, আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর অর্ধকোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী শাবাব ওয়াসিফ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাবাব, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে প্রত্যাবর্তন করছেন তারেক রহমান, এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনার শেষ নেই। ইতিমধ্যেই ৩০০ ফিট এলাকায় তৈরি হয়ে যাচ্ছে মঞ্চ। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মঞ্চের কাজ প্রায় জোরে সোরে শুরু হয়ে গেছে, এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালকের মধ্যেই কিন্তু মঞ্চের কাজ শেষ হয়ে যাবে। ঘড়ির কাঁটায় রাত এখন ১টা বাজে। এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের আনাগোনায় ভরপুর এই মঞ্চ এলাকা, এই ৩০০ ফিট এলাকা পুরোটাই নেতাকর্মীরা আসছেন। মঞ্চের আশেপাশে তাদের উপস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে তারা তারেক রহমানের আশা অবধি আসলে এখানে থাকবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। অনেকেই এটা বলছেন, অনেকে এসে ঘুরে যাচ্ছেন। বিভিন্ন জেলা থেকে ৬৪ জেলা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা দলে দলে এখানে এসেছেন, এবং তাদের একটাই প্রত্যাশা যে একটিবারের মতো যখন
তাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন তখন তাকে দেখতে পারবেন, এই আশা নিয়েই কিন্তু তারা এখানে আসছেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু আমরা এই 300 ফিট এলাকায় নিরাপত্তাও জোরদার হতে দেখেছি। সেনাবাহিনীর বেশ কিছু টিম এখনো এখানে উপস্থিত আছেন, পুলিশ বাহিনীকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার যেই 25 তারিখে যে প্রত্যাবর্তন হওয়ার কথা রয়েছে এখানে আসার কথা রয়েছে এবং এখানে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। এই পুরো অভ্যর্থনাকে ঘিরেই কিন্তু এই এলাকায় বেশ জড়সড় নিরাপত্তা জোরদার করার কথা বলা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে আজকে সকালে কিন্তু বিএনপির রুহুল কবির রিজভী সাহেব তিনি এসেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে অর্ধকোটি অর্থাৎ 50 লক্ষ নেতাকর্মীর আগমন হবে এরকমটাই তারা প্রত্যাশা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা স্লোগানে কিন্তু এখনো গরম করে রেখেছে এই এলাকা এবং তারা যেটা বলছেন যে 25 তারিখে শুধুমাত্র তারেক রহমানের মানে একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটা একটি নতুন রাজনীতির সূচনা করবে। বাংলাদেশের যেই চলমান ধারা রয়েছে বাংলাদেশের রাজনীতিকেই পাল্টে দিবে তিনি এবং তার এই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে আমরা এই উৎসাহ উদ্দীপনার কোনো কমতি আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে রাজধানীর 300 ফিট থেকে সর্বশেষ খবর। রাজধানীর 300 ফিট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাবাবু আসি। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির দুজন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়ার প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবেই তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠন করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক করে দলটি পরে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানান জমিয়ত নেতারা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। জমিয়তে উলামায়ে ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বলেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। আর দেশের সংকটকালে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি জামাত, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামাত বলছে ফ্যাসিবাদের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেও বলে জানান মির্জা ফখরুল। মঙ্গলবার বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বাম জোটের নেতারা। অনুষ্ঠানের শুরুতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে দেশ এগিয়ে নিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন নেতারা। মৌলিক অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারা। গণঅভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মানুষের স্পন্টেনিয়াস শক্তিকে যে গুরুত্ব দিতে হবে সেই শিক্ষাটা আমাদের এই গণঅভ্যুত্থানের না হবে। জুলাই সনদ হলো এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। গণতন্ত্র হচ্ছে একটা কালচার, আমার মন মানসিকতা সবকিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার আমি আপনার মত তৈরি করে আপনাকে মেনে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র। বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বলে অভিযোগ করে এনসিপি, যা নাকচ করেন দল দুটির নেতারা। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ তার, আর পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট নির্বিঘ্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এতে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। এ সময়
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেন তিনি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। উপযুক্ত পরিবেশ এবং প্রোটেকশন পেলে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না ইসি। কোনো ধরনের পেশি শক্তি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কেউ অপমান করছে। সমন্বয়হীনতা যাতে না হয়, ভয়ের কোনো কারণ নেই। অনুষ্ঠানের শেষের দিকে নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন সিএসি। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন। সভায় সরকারের 2 উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলাদেশের কূটনীতিক স্থাপনা ঘিরে হামলা, ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের হাই কমিশনকে পাল্টা তলব করে নয়াদিল্লি। টানা কয়েকদিন ধরে ভারতের একাধিক শহরে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা এবং বিক্ষোভ চলছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। কলকাতায় শতাধিক বিক্ষোভকারীর পদযাত্রা বেগবান এলাকায় আটকে দেয় পুলিশ। মুম্বাইয়েও সহকারী হাই কমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভ হয়েছে। এদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ এবং প্রতিবাদ চলমান রয়েছে। গত সোমবার ভারতের দিল্লি এবং শিলিগুড়িতে ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়ির ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। ভিসা আপাতত এটা বন্ধ আছে, অতি সত্বর খুলে গেলে যথাযথভাবে আপনাদেরকে এটা অবহিত করা হবে। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সহিংসতার পূর্ণাঙ্গ তদন্ত এবং পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা। ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। গত 10 দিনে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। মঙ্গলবার বিকেলে দীপুর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ময়মনসিংহের তারাকান্দায় গিয়ে একথা বলেন তিনি। এদিকে দীপু হত্যা সহ বিভিন্ন মবের ঘটনা রাষ্ট্রের অবহেলা বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে ও আগুনে পুড়িয়ে হত্যার শিকার পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি তারাকান্দায় যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন তিনি। বলেন, দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে আছে সরকার, তাদের দেখভালের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময় আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব। একই দিন আলোকচিত্রী শহীদুল আলমের নেতৃত্বে মানবাধিকার কর্মীদের 17 সদস্যের একটি দল দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন। সরকারের প্রতি আমাদের দাবি, সমাজের প্রতি আমাদের দাবি,
ন্যায় বিচার শুধু হোক তা চাই না, আরেকবার যাতে বাংলাদেশে এরকম একটা জিনিস যাতে না হয় এবং সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশের দিকে যাতে আমরা যেতে পারি। দীপু হত্যাকাণ্ডে ন্যায় বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাসও দেন অধিকার কর্মীরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে শহীদি শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে হাদির পরিবারের সদস্যদের নিয়ে শপথ নেন তারা। বলেন, খুনিরা হাদি নয়, দেশের মাথায় গুলি চালিয়েছে। এর দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। আগামী দুদিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ফয়সালের সহযোগী কবিরকে আদালত দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিল ফয়সাল, এখন তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও স্বার্থ সংশ্লিষ্টদের অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এগুলো এমনি তো লেনদেন ছিল না এখানে, আমরা যখন করতে যাই ডটম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় 65 লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ভারত ও পাকিস্তান থেকে 1 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক। ভারত থেকে 50 টন ও পাকিস্তান থেকে 50 টন চাল আমদানি করবে সরকার, যাতে মোট ব্যয় হবে প্রায় 495 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বলেন, স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক।
আমরা দুই দেশের মধ্যে যদি কোনো তিক্ততা না হয়, অ্যাপারেন্টলি কোনো তো ঝামেলা নাই আমাদের সাথে, যে ট্রেডের ব্যাপারে না ইকোনমিকের সাথে বললাম, সেই জন্য তো ভারত একটা বড় নেইবার। সেই জন্য ভুটানের সাথে কথা হলো, নেপালের সাথে আমার ভালো সম্পর্ক, আর পাকিস্তানে তো আস্তে আস্তে সম্পর্কটা ইমার্জ করছে। মালয়েশিয়া থেকে 132 টাকা 69 পয়সা দরে 1,25,00,000 লিটার ও 121 টাকা 32 পয়সা দরে যুক্তরাষ্ট্র থেকে 2 কোটি লিটার সয়াবিন তেল আমদানি সহ 24টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। 24টা এজেন্ডা ছিল, বেশিরভাগ প্রকল্প কিন্তু 72% ইমপ্লিমেন্টেড, 82% ইমপ্লিমেন্টেড। এগুলো বেশি নতুন প্রজেক্ট, 1-2টা নিয়েছি, কতগুলো নতুন প্রজেক্ট খুবই ছোট। মসুর ডাল আসবে, আর একটা রাইস ব্রান অয়েল, ওইটা আসবে 27,000 টনের মতো। অনুমোদিত প্রকল্পের মধ্যে 672 কোটি 64 লাখ টাকা ব্যয়ে 4টি প্রকল্প বাস্তবায়ন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীরা যথাসময়ে বিনামূল্যে বই পাবেন বলে নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা। এখন তো মডার্ন যে প্রেস আছে, ইউ নো ইট, যে একটা কালার একবার যে এসে করে, আর অফসেটে তো আগেকার মতো তো সে চেঞ্জ করতে হয় না, এখন খুব কুইক হয়ে যায়। সভায় অনুমোদন হওয়া 24টি প্রকল্পের ব্যয় ধরা হয় 4,388 কোটি টাকা। এর মধ্যেও কিন্তু আমরা তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে সড়ক উন্নয়ন ও ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন সহ 46,419 কোটি টাকা ব্যয়ে 22 প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ব্যয় হবে প্রায় 35,465 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হবে 2030 সালের মধ্যে। সেখানে থেকে বছরে 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা যাবে, যা দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের 50% চাহিদা পূরণ করবে। এছাড়া কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে আনোয়ারা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 21 কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়নে 462 কোটি টাকা ব্যয় হবে। 12 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। তবে অর্থ ফেরত আমানতকারীদের আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের। এজন্য 5 ব্যাংকে একক প্রশাসনিক কার্যক্রমে আনার প্রক্রিয়া চলছে। গত 1.5 বছর ব্যাংকের দুয়ারে ঘুরে ঘুরে এবার বাংলাদেশ ব্যাংকের সামনে 5 ব্যাংকের আমানতকারীরা। প্রথম দিকে কিছু টাকা তুলতে পারলেও এখন হাত একেবারেই শূন্য। ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না, আমরা বাড়িঘরের ঘর ভাড়া দিতে পারতেছি না, ক্ষুদ্র ব্যবসায়ীরা কি রোডে। এদিকে 5 ব্যাংক মার্জার হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু এবং বাংলাদেশ ব্যাংকের বারবার আশ্বাসের পরও আমানতকারীদের ভাগ্য রয়ে গেছে একই সীমানায়। অর্থ ফেরত পেতে ব্যর্থ হয়ে যাপিত জীবনের সবকিছু স্থবির হয়ে আছে বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা। 12 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করে 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি তাদের। আমাদের টাকা কিভাবে দিবে, কবে দিবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমাদের টাকা দেখ। আমাদের টাকা কষ্টের অর্জিত টাকা, কেন এইভাবে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো? কোন টাকা কোথায় রাখবো? ঘরে রাখলে টাকা মূর্খ লোকের চুরি করে নাগা, মূর্খ চোরে। ব্যাংকে রাখলে টাকা শিক্ষিত লোকেরা চুরি করে নাগা। টাকা তুলতে পারছি না, আমার টাকা ব্যাংকে থাকতে আমার সন্তান কি বিনা চিকিৎসায় মারা যাবে? আপনারা বলেন। গ্রাহকরা কবে থেকে লেনদেন করতে পারবেন এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংক জানায়, 5 ব্যাংক একই ছাতার নিচে আনায় প্রশাসনিক প্রক্রিয়া চলছে, ফলে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। রাইটস অফ দ্য ডিপোজিটার্স এটা থাকবে, ওটুক থাকবে, এবং কন্টিনিউটি অফ দ্য ব্যাংকিং সার্ভিস, যে অন্যান্য সার্ভিসগুলো কিন্তু চলমান আছে। ব্যাংকটা এমন না যে আমরা একেবারে সব কিছু ক্লোজ করে হিসাবে বসি, তা না। এটা ব্যাংকিং কার্যক্রমও চলছে, একই সাথে ডিপোজিটারদের পাওনাগুলো কার কত সেইভাবে হিসাবায়ন চলছে, এবং একই সাথে যে এই রেজুলেশন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করছে সেগুলো অব্যাহত থাকবে। গত 30 নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। 1 ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু করে ব্যাংকটি। প্রাথমিকভাবে আমানত বীমা থেকে 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। যাদের এর চেয়ে বেশি আমানত জমা থাকবে তাদের দেয়া হবে স্কিমের মাধ্যমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট।
রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার। বিটিআরসি বলছে, নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড, 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন, তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে, তাহলে তো আপনি তো অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা। বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ছায়ানটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গানে গানে প্রতিবাদ জানালেন কয়েকশো মানুষ। শিল্পমনা মানুষ নিজ তাগিদেই একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। এমন ঘটনার ক্ষোভ জানান দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, ছায়ানটের শিক্ষার্থী ও অভিভাবকরা। ছায়ানট শুধু সঙ্গীত চর্চার কেন্দ্র নয়, দেশের শিল্প সংস্কৃতি, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম চালিকা শক্তি। দীর্ঘ অর্ধশতকের যাত্রায় শিল্পের আলো ছড়িয়ে ছায়ানট গড়ে তুলেছে শৈল্পিক ও মননশীল বাংলাদেশ। সম্প্রতি শিল্প সংস্কৃতি মনা মানুষের প্রাণের এই সংগঠনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গণমানুষের ক্ষোভ। তারই দৃশ্যমান রূপ দেখা গেল মঙ্গলবার বিকেলে ছায়ানট প্রাঙ্গণে। হাজারো শিল্পমনা মানুষ নিজের তাগিদেই ছুটে এসে একত্রিত হন প্রতিবাদের মঞ্চে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে নানা বয়সী শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে ক্ষোভ, বেদনা আর প্রত্যয়। সংস্কৃতির উপর আঘাত তারা মেনে নেবেন না। তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম এত বড় একটা হামলা, সাংঘাতিক একটা আঘাত। এই আঘাতকে প্রতিহত করতে হবে। সংস্কৃতির উপর এমন উগ্রতায় হতবাক অভিনেত্রী ও নির্দেশক ত্রপা মজুমদার। নিজের প্রতিষ্ঠানের উপর এমন ঘৃণ্য আচরণে আবেগতাড়িত হয়ে পড়েন নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করেছি, সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে। সংস্কৃতির উপর আঘাত, কিন্তু মানে মানুষের উপর আঘাত। মানুষ কিসের উপর বেঁচে থাকবে? সংস্কৃতির উপর আঘাত যতবার আসবে, শিল্পই ততবার আলো হয়ে ফিরে আসবে মানুষের কণ্ঠে, গানে, নৃত্যে, সৃষ্টির শক্তিতে। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা। যারা মুক্তিযুদ্ধকে বিকৃত করছে তারা সার্বভৌমত্বের শত্রু বলে মন্তব্য করেছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট সাইফুল্লাহ আল সাইফ। বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি চলবে না। মঙ্গলবার বিকেলে মহাখালী রাওয়া ক্লাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। এরপর সশস্ত্র বাহিনীর 50 জন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাঁদের জীবনের সংগ্রাম, ত্যাগ ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। অব্যক্ত থাকবে, প্রকাশিত থাকবে মুখের কথাটা প্রচার করার, অতএব আমার পক্ষ থেকে আবেদন থাকবে অপ্রকাশিত থাকবে। এখন বাংলাদেশে এটা সম্ভব, আপনার মুখের কথাটা প্রচার করা। আমার অফিসার ভাইগণ, মুক্তিযোদ্ধা অফিসার ভাইগণের প্রতি এটা অনেক, প্রায় 50 লক্ষ ভিউ হয়েছিল
তখনই উদ্দেশ্য কারেকশন যদি প্রয়োজন হয় সেই কারেকশন হবে, কিন্তু কোনো মুক্তিযোদ্ধাকে ছোট করা বা হেয় করা এটা কোনো সরকারের কাজ হবে না। আমাদের মুক্তিযোদ্ধারা সকল বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে। অবসরপ্রাপ্ত সৈনিকগণ, তরুণ ছাত্রগণ, চাকুরিরত বিডিআর, পুলিশ, আর্মিগণ সবাই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এটা আমাদের সকলের যুদ্ধ ছিল। 9 বছর ধরে ঝুলে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান সচল করতে উদ্যোগ নিয়েছে দুদক। এ লক্ষ্যে 8মবারের মতো কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথি ও তথ্য সংগ্রহে তৎপরতা শুরু করেছে। 2016 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 38 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের ক্ষতিসাধন সহ বিস্তর অভিযোগে অনুসন্ধানের নামে দুদক। অভিযোগে বলা হয়, তৎকালীন সময় মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 10টি দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছেন। বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশন সমূহে কর্মরত রাষ্ট্রদূত, সচিব এবং অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এবং সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ সংশ্লিষ্ট 38 কর্মকর্তার বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তবে আওয়ামী শাসনামলে দুদকের এই অনুসন্ধান হারিয়ে যায়। গণঅভ্যুত্থানের পর এবার নতুন করে গতি ফেরাতে 8মবারের মতো 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। যে তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেন, সাবেক রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ 38 জন কর্মকর্তা কর্মচারীর নাম রয়েছে। এর আগে থেকে অনুসন্ধান কার্যক্রম চলমান ছিল, তো কালকে পুনর্গঠন করেছে 3 সদস্যের একটা টিম গঠন করা হয়েছে। এই কমিটি মূলত এই অনুসন্ধান কার্যক্রমকে এগিয়ে নেবেন। 2024 সালে যুক্তরাষ্ট্র সহ 10 দেশের বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেয় দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের সিটি এলাকায় বিক্ষোভ চলাকালে গ্রেটাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড বহনের অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। প্রবাসীদের ভোটে সম্পৃক্ত করতে কুয়েতের লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচার ও জনসংযোগমূলক সভা। সভায় লক্ষ্মীপুর জেলায় বিপুল সংখ্যক কুয়েত প্রবাসী অংশ নেন। বক্তারা বলেন, বিদেশে বসে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে এই ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে ভোটের আমেজ বাড়ানোর পাশাপাশি নির্বাচনী অংশগ্রহণও জোরদার করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে 25 ডিসেম্বর। প্রবাসীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে বিশ্বের বিভিন্ন দেশের মতো কুয়েতেও নানামুখী প্রচারণা চালাচ্ছে প্রবাসী সংগঠনগুলো। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখার উদ্যোগে গঠিত হয়েছে টিম ওয়ার্ক ফর পোস্টাল ভোট বিডি। এই টিম কুয়েতের বিভিন্ন অঞ্চলে গিয়ে প্রবাসীদের সরাসরি ভোটার নিবন্ধনে সহায়তা দিচ্ছে। টিমের চিফ কোঅর্ডিনেটর মীর মোশাররফ হোসেন মোস্তফা এবং সাপোর্ট কোঅর্ডিনেটর গোল্ডেন সেলিম খান জানান, তাদের 30 জনেরও বেশি টিম লিডার গত 2 সপ্তাহ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাতে থাকা আগামী 2 দিনেও সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে ভোটার নিবন্ধনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। জার্মানিতে প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে 25 ডিসেম্বর। শেষ 2 দিনেও প্রবাসীদের মধ্যে নিবন্ধন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। ভোটার নিবন্ধন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। প্রথমবারের মতো বিদেশে বসে দেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য দেশের মতো জার্মানিতে বসবাসরত প্রবাসীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। গেল 19 নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া, যা শেষ হবে 25 ডিসেম্বর।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শেষ মুহূর্তে অনলাইনে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে প্রবাসীদের মধ্যে দেখা যায় ব্যাপক ব্যস্ততা। প্রবাসীরা যাতে নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা পদক্ষেপ নিয়েছে। একটি ভিডিও গাইডলাইন তৈরি করেছি, সবাইকে নিয়ে সেমিনার করছি এবং এই সেমিনারের মাধ্যমে অনেকেই পোস্টাল ভোটিং যে রেজিস্ট্রেশন সেটা খুব সহজেই এই রেজিস্ট্রেশনটা করতে পারছে। বাহিরে যারা আমরা থাকি তাদেরকে ভোট দেওয়ার জন্য একটা চমৎকার আয়োজন করতে যাচ্ছে এবং আমরা সবাই এটাতে খুবই উৎফুল্ল। ভোট দেওয়ার যে আমরা সুযোগ তৈরি করে দিয়েছি এবং সেই জন্য আমি বর্তমান নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানাই। এখনো যারা ভোটার নিবন্ধন করেননি তাদের দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন। জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রের নানা সমস্যা থাকার পরও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন বলেও জানান তিনি। তারপরেও আমি বলবো যে আমি লেটেস্ট খবর জানি না, শতাংশ হিসাবে প্রবাসীদের শতাংশ হিসাবে জার্মানিতে ভোটার রেজিস্ট্রেশনের হার কিন্তু খুবই উচ্চ। ইসির তথ্য অনুযায়ী 23 ডিসেম্বর মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট 6,03,315 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ 5,63,311 জন এবং নারী ভোটারের সংখ্যা 40,000। সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত আত্মপ্রত্যয়ী প্রবাসে থাকা বাংলাদেশিরা। তবে সবার আগে নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি একটি স্থির মাতৃভূমি অত্যন্ত জরুরি বলে মনে করছে অনেকেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন করা হয়েছে। উত্তর ইতালির 8টি প্রদেশ থেকে প্রায় 1.5 লাখ প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। কনসাল জেনারেল রফিকুল আলম বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অবৈধ অভিবাসন ত্যাগ করে বৈধ পথে অভিবাসন সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত সংশ্লিষ্ট রাজনৈতিক এবং ব্যবসায়িক অতিথিরা উপস্থিত ছিলেন। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিংয়ে সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের T20 ICC বিশ্বকাপ আছে, সেটার যেন
আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব, তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি তার অনুমোদন দেয়া হবে এই সভায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে পা রেখেই সিলেট টাইটান্সের অনুশীলনে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং, চেষ্টা করছেন দল ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই যাব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষ সমাগমের আশা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করবে না জামাত। দুই দলের আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতার অভিযোগ এনসিপির। এবং ভালো ভোট করে খারাপ নির্বাচনের অপবাদ ঘুঁচাতে চান সিইসি। দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ। পদক্ষেপ নিতে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।